দেখুন, এইবার যে আপনাদের নেটের একটা প্রশ্ন এই প্যারাগ্রাফ দিয়েছিল, অনেকের আমি মুখেই শুনেছি যে এইবার যে পরীক্ষার প্রশ্ন এসেছিল কিছুই বুঝতে পারিনি, কিছুই বুঝতে পারিনি, কোথা থেকে প্রশ্ন দিয়ে দিয়েছে। মানছি মানে কি, যখন এটা মন্ত্রের লক্ষণ থেকে দিয়েছে, মন্ত্রের শুরু আর নিয়ম বিধির এখান থেকে শুরু হয়েছে। এবার কি হয়েছে দেখুন, প্রয়োগ সমবেতার্থ অর্থ স্মারকত্বম মন্ত্র, মন্ত্র যেটা প্রয়োগে যেটা অর্থে স্মরণ করে সেটাই হচ্ছে মন্ত্র। এবার আজকাল এইটুকুই যদি প্রশ্ন করে তাহলে আজকাল নেট অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আগে যেরকম লেভেলের প্রশ্ন আসতো এখন সেই লেভেলের প্রশ্ন আসে না। এবারে কি এটাতে কোনো খুব একটা কঠিন ছিল না, এক দুটো একটু কঠিন ছিল, কিন্তু বাকিগুলো অতটাও কঠিন ছিল না যেখান থেকে আনসার করা যাবে না। এবার এটাই আমি এখন বোঝাতে যাচ্ছি যেটা কিভাবে আনসার করতে হবে। দেখুন, প্রথমে ছিল মন্ত্রাণাম চ প্রয়োগ সমাবেতার্থ স্মারকতয়া অর্থবত্তম। প্রয়োগ মানে যোগ্য। বলছে মন্ত্র কি করে, মন্ত্র কি করে, প্রয়োগ মানে যোগ্যতে সমবেত যে অর্থ থাকে, মানে যজ্ঞের দুটা অর্থ, একটা হচ্ছে দ্রব্য আর একটা হচ্ছে দেবতা। এবার বলছে দ্রব্য আর দেবতার যে যখন আমরা যজ্ঞ করি তখন যে দ্রব্য আর দেবতার যে স্মরণ করায় সেটাই হচ্ছে মন্ত্র। এবার কি বলছে, না তু তদ উচ্চারণম অদৃষ্টার্থম। বলছে যে মন্ত্রের যে উচ্চারণ ওইটার যে প্রয়োজন সেটা অদৃষ্ট নয়। মন্ত্রের প্রয়োজন কি আমরা দেখি, অর্থ আমাদের বোধ হয়। মন্ত্রের প্রয়োজনটা কি, অদৃষ্ট নয়। মন্ত্রের প্রয়োজনটা আমরা দেখি, যেমন মন্ত্র পড়ছে তখন যারা বৈদিক মন্ত্র যারা বেদ পাঠ করেছে তারা কি মন্ত্রের অর্থটাকে বুঝতে পারবে। তখন বলছে যে দেখুন, একটা নিয়ম আছে, দৃষ্টি সম্ভবতি অদৃষ্টাস্য অন্যায়াৎপাৎ। বলছে যদি দৃষ্ট ফল আমাদের সামনে থাকে তাহলে আমরা অদৃষ্ট ফলের যদি কল্পনা করি তাহলে সেটা অন্যায় হবে। আর আমি যদি সামনে ধরুন কথা কথা আমার জল তেষ্টা পেয়েছে, এখন যদি আমি দেখি যে সামনে জল রাখা আছে, তো আমি তো জল খাবো নাকি আমি অদৃষ্টের কল্পনা করবো কি জল কোথা থেকে আসবে কিছু। তো যদি দৃষ্ট ফল সামনে থাকে, যদি থাকে যে ভোজন খানা যেমন খাবার দাবার খাওয়ার পরে খিদে নিবৃত্তি হবে, তাহলে এটা যদি দৃষ্ট ফল থাকে, খিদে নিবৃত্তি যদি থাকে, তাহলে আমি কেন অপূর্বর উৎপত্তি করতে যাব, কি এটার জন্য ভগবান সন্তুষ্ট হবে খাওয়ার খেলে, এই তো ওগুলো করা অন্যায়। এবার বলছে ন চ দৃষ্টস্য প্রকারান্তরেণাপি সম্ভবান মন্ত্রান্বয়ন অনর্থকম। বলছে যে দেখুন, যে যদি মন্ত্রের এখন যে পূর্ব মানে কেউ আছে যারা সন্দেহ করছে যে দেখুন, মন্ত্র তো মন্ত্রের অর্থ তো আমরা অন্য কোনো প্রমাণ দ্বারাও সিদ্ধ করতে পারি, তাহলে তো আপনার যে বেদ মন্ত্র এটা তো অনর্থক হয়ে যাবে। তখন বলছে কি না, দেখুন মন্ত্রের এবার স্মর্তব্যম, দেখুন মন্ত্র দ্বারাই ওইটাকে কি করতে হবে, আমাদেরকে স্মরণ করতে হবে। যজ্ঞ বা যজ্ঞের রূপী যে দুটো যে দুটো রূপ দ্রব্য আর দেবতা, এটাকে আমাদের কি করতে হবে, আমাদেরকে স্মরণ করতে হবে মন্ত্র দ্বারাই। এটা কে বলছে এটা, এটা বলছে নিয়ম বিধি। এখান থেকে নিয়ম বিধি শুরু হচ্ছে। বলছে মন্ত্রের এবার স্মর্তব্য, মন্ত্রের দ্বারাই কি করতে হবে, স্মরণ করতে হবে। কি যজ্ঞের যে দুটো রূপ আছে দ্রব্যে দেবতা, এটা মন্ত্রের দ্বারাই সম্ভব হবে, নাকি রামায়ণ মহাভারত আদি দ্বারা। ঠিক আছে, তারপর বলছে সাধনা দ্বয়স্য পক্ষ প্রাপ্ত অন্যতরস্য সাধনস্য অপ্রাপ্ত দশায়াম ইয় বিধি স নিয়ম বিধি। বলছে দেখুন, প্রথমে দুটো সাধন আছে, ঠিক আছে, একটা হচ্ছে পক্ষে প্রাপ্ত আছে একটা, যেমন বলছে কি মন্ত্র, যদি বলছে যে মন্ত্র এটা দ্বারা প্রাপ্ত, আবার বলছে যদি আমি বলি যে রামায়ণ আদি দ্বারা মন্ত্রের অর্থ জ্ঞাপন হয়ে যাবে, তখন বলছে আর যদি আর এখান থেকে এখানে পূর্বপক্ষী বলছে যে তাহলে মন্ত্রের কোনো অর্থ নেই, মন্ত্র নিরর্থক। তখন বলছে মন্ত্র নিরর্থক নয়, এটা কে বলবে, এটা যেই বিধি সাধনাস্য অপ্রাপ্ত দশায়াম, মন্ত্রের অর্থ আছে, মন্ত্র দ্বারাই স্মরণ করা উচিত, এটা তো অপ্রাপ্ত ছিল, এটাকে যেই বিধি প্রাপ্ত করাবে সেটা কোন বিধি, সেটা হচ্ছে নিয়ম বিধি। এবারে এই বিষয়টাই এখানে একটা শ্লোকে দেওয়া আছে, বিধির অত্যন্তম অপ্রাপ্তে নিয়মঃ পাক্ষিকে সতি। বলছে দেখুন, যদি অত্যন্ত অপ্রাপ্ত হয় তাহলে কোন বিধি হবে, তাহলে যদি এক পক্ষ প্রাপ্ত থাকে আরেক পক্ষ অপ্রাপ্ত থাকে, তাহলে যে অপ্রাপ্ত পক্ষটাকে যেই বিধি প্রাপ্ত করাবে সেই বিধিটা কি, সেই বিধিটা হচ্ছে নিয়ম বিধি। আর বলছে তত্র হচ্ছে অন্যত্র হচ্ছে প্রাপ্ত, আর সেটা যদি অন্যত্র প্রাপ্ত থাকে তাহলে সেটা কোন বিধি দ্বারা করা হবে, সেটা পরিসংখ্যা বিধি দ্বারা প্রাপ্ত হবে। এবার বলছে এটার কি অর্থ, এটা বলছে যে ইয়স্য ইয়াদ অর্থতম প্রমাণান্তরেণ অপ্রাপ্তম তস্য তদ অর্থেন অর্থত্বেন ইয় বিধি স অপূর্ব বিধি। এবার দেখুন, নিয়ম বিধি আর অপূর্ব বিধি এই দুটোর মধ্যে আমাদের গন্ডগোল হতে পারে। তো এখান থেকে বলেছে যে ইয়াদ অর্থত্বম প্রমাণান্তরেণ অপ্রাপ্তম, বলছে যেই অর্থটা প্রমাণান্তরেণ অপ্রাপ্ত,
বলছে প্রমাণান্তর না অপ্রাপ্ত হবে, সেটা কি হবে? অপূর্ব বিধি হবে। যথা ইয়াজেত স্বর্গকাম ইত্যাদি। এবার অপূর্ব বিধি আর নিয়ম বিধির মধ্যে এটা অন্তর হচ্ছে, অপূর্ব বিধি কি হবে? প্রমাণান্তর দ্বারা ওটা প্রাপ্তই হবে না, অপ্রাপ্ত হবে, ওইটাকে অপূর্ব বিধি করবে। আর যেটাতে কি হবে, যেটা প্রাপ্ত তো হবে, একটা পক্ষ প্রাপ্ত হবে, আরেকটা পক্ষ অপ্রাপ্ত হবে। তো অপ্রাপ্ত যে পক্ষটা, ওইটাকে প্রাপ্ত করায় যে বিধি, সেটাই হচ্ছে নিয়ম বিধি। এবার বলছে যথা ইয়াজেত স্বর্গ কাম, যেমন স্বর্গ, যার স্বর্গ কামনা করা, স্বর্গের কামনা আছে, যার স্বর্গের ইচ্ছা আছে, সে কি করো? যজ্ঞ করো। এবার হচ্ছে ইয়াগস্যহি স্বর্গার্থত্বম ন প্রমাণান্তরেণ প্রাপ্তম কিন্তু অনেনৈব বিধিনেতি ভবতি অয়ং অপূর্ব বিধি। বলছে যে যজ্ঞের যে স্বর্গার্থ প্রয়োজন আছে, সেটা কি কোন আমরা প্রমাণ দ্বারা জানতে পারি না, এটা কি অপূর্ব রূপী ফল, এটাকে আমরা জানতে পারবো না, কিন্তু এটাকে কোন বিধি জানায় আমাদেরকে? কি কোন বিধি জানায়? অপূর্ব বিধি। ঠিক আছে, অপূর্ব বিধি কি করবে? প্রমাণান্তরে না অপ্রাপ্ত যে স্বর্গরূপী ফল আছে, ওইটাকে বিধান করবে কোন বিধি? অপূর্ব বিধি। আর নিয়ম বিধি কি করবে? পক্ষে অপ্রাপ্তি সে তুই বিধি স নিয়ম বিধি। পক্ষতে তো একটা পক্ষ তো প্রাপ্ত আছে, আর একটা অপ্রাপ্ত আছে। এবার অপ্রাপ্ত যে পক্ষটা, ওইটাকে প্রাপ্ত করায় যেই বিধি, সেটা কোন বিধি? নিয়ম বিধি। দেখুন, একটা অপূর্ব বিধি আর একটা নিয়ম বিধি। যেখানে পক্ষ কথাটা আসবে সেটাই হচ্ছে নিয়ম বিধি, আর যেখানে পক্ষ কথাটা আসবে না, অপূর্ব, মানে কি হবে? প্রমাণান্তরে অপ্রাপ্ত কথা আসবে, অপ্রাপ্ত তাই অপূর্ব, আর পক্ষে অপ্রাপ্ত তাই নিয়ম। পক্ষ কথাটা আসবে তখন নিয়ম, আর অপ্রাপ্ত হলে অপূর্ব হবে। যেমন বলছে যথা বৃহীন অবহন্তি। দেখো, বৃহীন অবহন্তি এখানে কি বলছে? अनेन हि विधिना अवघातस्य न तु না না বৈতুষ্যার্থাত্বম বোধ্যতে। বলছে এখানে অনেনা হি বিধি না, কোন বিধি দ্বারা? এখানে এর আগে যে বিধির কথা বলা হয়েছে মানে নিয়ম বিধি, নিয়ম বিধি দ্বারা কি করছে? অবঘাতের বিধান করছে, অবঘাত করতে বলছে। ঠিক আছে, না তু বৈতুষ্যার্থম, বৈতুষ্যার্থ মানে ওই যে ধানটাকে যখন আমরা কুটবো, তখন যে ছিলকাটা, যে খোসাটা আছে না, ওইটা যে বেরিয়ে যাবে, বলছে এখানে কি করছে? অবঘাত। এখানে খালি কুটতেই বলছে, এটা বলেনি যে তুমি ওটা ছিলকাটাকেও তুমি বের করে দাও। বলেনি, কি বলেছে? যে অনেনহি বিধি না, বিধি দ্বারা, নিয়ম বিধি কি করছে? এখানে অবঘাতের বিধান করছে। না তু বৈতুষ্যার্থত্বম বোধ্যম, বলেনি যে তুমি খোসাটাকে ছড়িয়ে দাও। বলছে খালি বিধি না অবঘাতের বিধান, এখানে খালি কি করছে? অবঘাতের বিধান করছে, যে তুমি ব্রীহিটাকে কুটো। না তু বৈতুষ্যার্থতে বোধ্যতে। এবার দেখুন, বলছে অন্বয় ব্যতিরেক সিদ্ধাত্বাৎ। এইবার বলছে এইটা তো এই বিধির দ্বারা বলাই হয়নি যে অবঘাত করুন, বৈতুষ্যার্থ বোধ, এটা তো আমি এটা অন্বয় ব্যতিরেক সিদ্ধান্ত দ্বারাই করব। এবার এটা প্রশ্নতে আমি যাচ্ছি, তারপর এটা বোঝাচ্ছি প্রশ্নতে অন্বয় ব্যতিরেকটা কিভাবে হয়েছে। বলছে কিন্তু নিয়ম, এটাতে একটা নিয়ম আছে। কি নিয়ম? যে অপ্রাপ্ত অংশ পূরণম। এই নিয়ম বিধি কি করে? যেটা অপ্রাপ্ত অংশ আছে ওইটার পূর্তি করায়। এবার অপ্রাপ্ত অংশ কি আছে? বলছে বৈতিষ্যস্য হি নানাপায় সাধ্যত্ব দস্যাম দশায়াম অবঘাতম परिहृत्योपायान्तरं ग्रहीतुमारभते तस्यां दशायाम अवघातस्य अप्राप्तत्वेन तद्विधानात्मकतम প্রাপ্তাংশ পূর্ণত্বম। দেখুন, বলছে কি বৈতুষ্য যে আছে, যে তুষ্টা ব্রীহিটাকে যে আমরা, খোসাটাকে যে আমরা ছড়াতে পারবো, ওইটা খালি অবঘাত। আমরা কি কুটলেই খালি খোসাটা ছড়াতে পারবো? আমি তো একটা একটা ধান নিয়ে নখ দিয়ে ওটাকে আমি করিয়ে করিয়ে করতে পারবো, পারবো? তো ওটাকে কুটার ফলেই যে ব্রীহিটা আলাদা হবে খোসাটা, এরকম তো কোনো মানে নেই। বলছে বৈতিষ্য, না না, বৈতিষ্য মানে, বৈতিষ্য মানে কি? খোসা ছড়ানোর অনেক উপায় আছে। নানা পায় সাধ্য দশায়াম অবঘাতম, অবঘাতটাকে ছেড়ে দিন, তাহলে পরিহৃত্য উপায়ান্তরম গ্রহীতুম আরভতে, অনেক উপায় আছে। তস্যাম দশায়াম অবঘাতস্য অপ্রাপ্তত্বেন। বলছে অবঘাত তো আপনারা মানছেনই না, কি অবঘাতের দ্বারাই তুষ্টার বিমোচন করব। তাহলে কি বলছে? তস্যাম দশায়াম অবঘাতস্য অপ্রাপ্তত্বেন তদ্বিধানম আত্মকম আত্মকম অপ্রাপ্তাংশ পূরণেন এব বিধিনা বিধি। তখন বলছে যে ওইখানে যে অবঘাতটার প্রাপ্তি এখানে নেই। বলছে আমি তো নখ দিয়ে আমি ছিলকাটাকে বের করে নেব, খোসাটাকে বের করে নেব, তাহলে অবঘাত করার কি দরকার? অবঘাত করতে হবে এরকম কোনো মানে আছে? তখন এখানে নিয়ম বিধি আসে, এসে বলে দেখুন এই দশাতে কি হবে, আপনাকে অবঘাতটাই করতে হবে। অবঘাত যদি আপনি না করুন, হ্যাঁ আপনি কোনো উপায়ে আপনি করতে পারেন, আপনি কোনো কিছু দিয়ে আপনি খোসাটা তো বের করে নিতে পারবেন, কিন্তু যদি অবঘাতটা না করেন তাহলে কি হবে? তাহলে অপূর্বর উৎপন্ন হবে না। তো এটা কোন বিধি? এটা নিয়ম আছে,
যজ্ঞ করব, এটা কোনো নিয়ম আছে, সেই নিয়ম বিধি এখানে বলছে যে অবঘাত করলেই অপূর্বর উৎপত্তি হবে। এর জন্য যখন ব্রীহি নবহন্তি, এখানে কি আপনি তুষ বিমোচন আপনি নখ দিয়ে করতে পারবেন না। আপনাকে করতে গেলে কি করতে হবে, আপনাকে করতে অবঘাত করতে হবে, এটাকে কুটতে হবে, একটা বিধি আছে। ওখানে প্রথমে কিছু মন্ত্র বলতে হবে, মন্ত্র বলে তারপরে ওই ব্রীহিটাকে ধানটাকে কুটতে হবে। কুটার ফলে ব্রীহির অবঘাত মানে তুষ বিমোচন হবে, তারপরে ওটা দিয়ে আমরা পুরোরাস বানিয়ে যজ্ঞ করতে পারবো। এবার বলছে অতশ্চ নিয়ম বিধৌ অপ্রাপ্ত অংশ পূরণাত্মক নিয়ম এবং বাক্যার্থ হয়। এবার বলছে নিয়ম বিধিতে বাক্যার্থ কি হয়, নিয়ম বিধিতে যে অপ্রাপ্ত অংশ থাকে ওইটার পূরণ করা, মানে ওইটার প্রাপণ করানোর যে অর্থ, সেটাই হচ্ছে নিয়ম বিধির অর্থ। মানে পক্ষে অপ্রাপ্ত দশায়াম, মানে পক্ষে যে অপ্রাপ্ত ছিল, কি অপ্রাপ্ত ছিল, অবঘাত, ওইটা কি করছে, ওইটার বিধান করছে না, অবঘাতই করতে হবে। অবঘাত যদি না করা হয় তাহলে কি হবে, অপূর্বের উৎপত্তি হবে না। আর আমাদের স্বর্গরূপী অপূর্বের দরকার। তখন বলছে না তু অপূর্ব বিধৌ অত্যন্ত প্রাপ্ত ইয়াগ বিধানম। দেখুন, না তু অপূর্ব বিধৌ, অপূর্ব বিধ কি হয়, অপূর্ব বিধিতে কি হয়, অত্যন্ত অপ্রাপ্ত ইয়াগ বিধান হয় না। ওটা কোথায় হয়, ওইটা নিয়ম বিধিতে হয়। এখানে বলছে না তু, এখানে বলছে পক্ষে অপ্রাপ্ত দশায়াম অবঘাত বিধানম ইতি নিয়ম, এটা হচ্ছে একটা নিয়ম। আর বলছে কিন্তু অপূর্ব বিধিতে কি হয় না, অপূর্ব বিধিতে অত্যন্ত অপ্রাপ্ত যে যোগ্য হয় ওইটার বিধান হয় না। অপূর্ব বিধিতে কি হয়, যেটা প্রমাণান্তরে প্রাপ্ত নাই ওইটা হচ্ছে অপূর্ব বিধি। আর যেটা প্রমাণান্তরে প্রাপ্ত তো আছে, কিন্তু পক্ষর কথা হয়, যে পক্ষে অপ্রাপ্তে সে প্রাপক বিধি, কি হবে, যেখানে পক্ষ কথাটা আসবে ওইটাই নিয়ম বিধি। আর যেখানে প্রমাণান্তরে অপ্রাপ্তম, ওইটা হচ্ছে অপ্রাপ্ত, তাই অপূর্ব বিধি। এখানে বলছে না তু অপূর্ব বিধ অত্যন্ত প্রাপ্ত ইয়াগ বিধানম, এটাই হচ্ছে অপূর্ব বিধি আর নিয়ম বিধির মধ্যে পার্থক্য। ঠিক আছে, এবার দেখুন এখানে বলছে ব্রীহি নবহন্তি ইতি বিধি কুত অপূর্ব বিধ না ভবতি। বলছে ব্রীহি নবহন্তি, এটা অপূর্ব বিধি কেন হবে না, এটা কারণ বলতে হবে। এবার বলছে না তু অপূর্ব বিধি, কেন হবে না, কারণ অত্যন্ত অপ্রাপ্তস্য অর্থস্য অসমর্পণাৎ, অত্যন্ত যে অপ্রাপ্ত অর্থ ওইটার এখানে বলা হয়নি, এর জন্য এখানে নিয়ম বিধি হবে না। এখানে কি হবে, অপূর্ব বিধি কেন হবে না, কারণ এখানে অত্যন্ত অপ্রাপ্ত অর্থের অসমর্পণ আছে, এখানে সমর্পণ করা হয়নি, তাই এখানে অপূর্ব বিধি হবে না। ব্রীহি নবহন্তি, এটা কি হবে, এটা নিয়ম বিধির উদাহরণ। এখানে কিসের নিয়ম বিধান করছে, ব্রীহি নবহন্তি যে আছে এখানে নিয়ম বিধান করছে যে অবঘাত, সবকিছু ছেড়ে সে অবঘাতটাকেই এখানে প্রবর্তন করছে। যে দেখুন, নখ দিয়ে আপনি খোসা তো ছাড়িয়ে দিতে পারবেন, কিন্তু যদি আপনি নখ দিয়ে খোসাটা ছাড়ান বা অন্য কোনো উপায় দিয়ে আপনি খোসাটা ছাড়ান, তাহলে ব্রীহি নবহন্তি, এখানে অপূর্বের উৎপত্তি হবে না, আমার এই যজ্ঞ করাটাই আমার বৃথা হবে। তাই অবঘাত মানে কুটতে হবে, কিছু মন্ত্র বলে ওটাকে কুটতে হবে, কুটার ফলে অপূর্বের উৎপত্তি হবে, তবে গিয়ে আমি ফলটা পাবো। ঠিক আছে, এবার দ্বিতীয় প্রশ্নটা দেখি। দ্বিতীয় প্রশ্নটা সব থেকে সরল ছিল। ঠিক আছে, এখানে বলছে ইয়াচেত স্বর্গ কামহ, এখানে যে প্রথম লাইনটা আছে দেখা যাচ্ছে অস্যায়াম অর্থঃ, এখানে যে 2 নম্বর লাইনটা আছে ইয়াচেত স্বর্গ কামহ, অন্তিমে দেখুন এখানে বলছে ইত্যর্থ ধাত্বর্থস্য কথমান্বয়ঃ। এবার দেখুন, এই মীমাংসা দর্শনে ধাত্বর্থ মানে হচ্ছে যোগ্য। ঠিক আছে, এবার দেখুন এটা লোক বুঝতে তখনই পারবে না, ধাত্বর্থ মানে যোগ্য। এবার যদি কেউ জানতো যে যজেত স্বর্গ কামহ, এখানে ধাত্বর্থ মানে কি, ধাত্বর্থ মানে যোগ্য, তাহলে কারোর পক্ষে অসুবিধা ছিল না এটার অর্থটা করার জন্য। যেমন জ্যোতিষ্ঠমিনা স্বর্গ কাময়েছে, যেমন সাধ্যা সাধন ইতি কর্তব্যতা, সাধন কি হয়, যখন আমরা করি সাধ্যে সাধনীতি কর্তব্যতা, তখন আমরা কি করি, সাধ্য কি হয়, স্বর্গাদি ফল, আর সাধন কি হয়, যজ্ঞ। ঠিক আছে, তো এখানে বলছে, এখানে দেখুন নিচে কিন্তু দেখুন কেমন প্রশ্নগুলো অপশন গুলো কেমন দিয়েছে, কর্তৃত্বেন এটা তো হবেই না। দেখুন এখানে ইয়াগত্বেন দিয়েছে, যোগ্যত্বেন হবে না, কারণ এখানে প্রশ্নই করেছে ধাত্বর্থ যে আছে না, যোগ্য, যোগ্য কি রূপে আনবয় হয় যজ্ঞের, তো যোগ্য কি হয়, সাধন হয়, আমি যজ্ঞরূপী সাধনটার দ্বারা স্বর্গরূপী ফলটাকে পাবো, তো ধাত্বর্থ মানে যোগ্য। কপিতে এটা লিখে রাখুন, ধাত্বর্থ মানে যোগ্য, আগে যদি কোনোদিন প্রশ্ন আসে কি ধাত্বর্থ মানে কি, যোগ্য। এবার দেখুন এখানে বলেছে ধাত্বর্থস্য কথমান্বয়ঃ, এবার এটা যাই মীমাংসা দর্শন পড়বে সেই জানতে পারবে, এটা জানাটা সম্ভব নয়। এবার ধাত্বর্থ মানে যোগ্য, আর যজ্ঞের স্বর্গরূপী ফল হয় আমাদের, আর ওটার জন্য সাধন কি হয়, স্বর্গরূপী ফল, ফল
স্বর্গ। আর ওটার জন্য সাধন কি হয়? যজ্ঞ। তো যজ্ঞ কি হয়? সাধন। তো ধাত্ব অর্থ মানে যজ্ঞ। আর যজ্ঞ কি রূপে হয়? সাধন রূপে। তো ধাত্ব অর্থস্য কথমান্বয় হয়? সাধনত্বেন। ঠিক আছে? এটা হয়ে গেছে। এবার দেখুন ৩ নাম্বার প্রশ্নটা দেখি। এবার দেখুন, বলছে এখানে ১ম এই বলেছে আহ, হ্যাঁ স্যার আরেকটু নিচে, হ্যাঁ আরেকটু করুন, স্ক্রল করুন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। বলছে মন্ত্রানাম দৃষ্টম ফলম কিম ভবতি? বলছে মন্ত্রের দৃষ্ট ফল কি হবে? তখন বলছে বলছে যে মন্ত্রাঞ্চ প্রয়োগ সমবেতার্থ স্মারক অর্থ অর্থবৎপম। ঠিক আছে? দেখুন এখানে প্রথমে অর্থবৎপম বলেছে। ঠিক আছে? অর্থবৎপম যখন বলেছে, তার মানে অর্থযুক্ত। মন্ত্রের অর্থ কি? মন্ত্রের প্রয়োজন কি? অর্থ জ্ঞান করানো। মন্ত্রের দেখুন ফল আর প্রয়োজন একই। তো বলছে প্রয়োগ সমাবেতার্থ স্মারকতয়া অর্থবৎপম, যে যোগ কি অর্থ দ্বারা যুক্ত। তো মন্ত্রের প্রয়োজন কি? অর্থের জ্ঞান করানো। তো এখানে বলছে মন্ত্রাণাম দৃষ্টম ফলম কিং ভবতি, বলছে অর্থ জ্ঞান করানো। কারণ কি মন্ত্রে এখানে প্রথমেই বলছে প্রয়োগতা প্রয়োজ কি বলছে প্রয়োগ সমবেতার্থ স্মারকতয়া অর্থবৎপম, যে কি হয় প্রয়োগ মানে যোগ্য, প্রয়োগ মানে যোগ্য, প্রয়োগের সমবেত মানে এই যে দ্রব্য আর দেবতা, এদের যে অর্থরূপ জ্ঞান করা, এটাই হচ্ছে মন্ত্র। তো মন্ত্রের দৃষ্ট প্রয়োজন কি? অর্থের জ্ঞান করানো। আর এখানে পরে বলছে না তো তদ উচ্চারণার্থম, ওইগুলো অন্য অনেক প্রসঙ্গ আছে। ওইটা কি দেখুন এখন যদি এটা আসে পরীক্ষায় যে মন্ত্রাণাঞ্চ প্রয়োগ সমবেতার্থ স্মারকতায় অর্থবৎপম, এটা দিয়ে দিল। ঠিক আছে? এবার রিজনে দিল না তো তদ উচ্চারণম অদৃষ্টার্থম। এবার এটাকে তখন অ্যাসারশন রিজনিং এইভাবে আসতে পারে। এবার খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে, নইলে এখনকার নেটে যে প্রশ্ন আসছে ওগুলো হল করা সম্ভব হবে না। স্যার তারপর ৩ নাম্বার প্রশ্ন, ৪ নাম্বার প্রশ্নটা দেখি। দেখুন যখন মন্ত্রাণাম চ প্রয়োগ সমবেতার্থ স্মারকতয়া অর্থবৎপম, এটা হচ্ছে লক্ষণ। এবার বলছে ইতি লক্ষণম কীদৃশম লক্ষণম। এবার দেখুন যখন আমরা অর্থ সংগ্রহটা পড়ি, তখন প্রথমেই বলে তত্র মন্ত্র স্বরূপম আহ, ওখানে মন্ত্রের স্বরূপটা বলছে। এবার মন্ত্রের স্বরূপটা কিরকম? প্রথমে আমাকে জানতে হবে মন্ত্রের স্বরূপটা কিরকম। মন্ত্রের স্বরূপ বলছে, প্রথমে বলছে মন্ত্রের স্বরূপ বলছে এখন। তো মন্ত্রের স্বরূপটা কি রকম এটা আমাদের জানতে হবে। তো মন্ত্রের স্বরূপ, এটা স্বরূপ যখন বলছে তার মানে এটা স্বরূপ লক্ষণ, দুটো লক্ষণ হয়। একটা স্বরূপ লক্ষণ, একটা তটস্থ লক্ষণ। এবার তটস্থ লক্ষণটা একটু আলাদা। যেমন যদি বলে ব্রহ্মের, এবার ধরুন আসলো কি আহ এটা যদি আসে কি শুদ্ধ বুদ্ধ নিত্য মুক্ত সত্য স্বরূপ ব্রহ্ম। এবার যদি পরীক্ষায় আসে এটাও আসতে পারে জন্মাদ্যস্য অতঃ, এগুলোতে যেরকম আসে শুদ্ধ বুদ্ধ মুক্ত নিত্য সত্য স্বরূপ ব্রহ্ম। এবার যদি এটা পরীক্ষায় আসে এটা ব্রহ্মের কি লক্ষণ, এটাও আসতে পারে। আজকে এটা এসেছে মন্ত্রের থেকে, পরে আসতে পারে যে ব্রহ্মের এটা কি লক্ষণ, তখন ওইটা ব্রহ্মের স্বরূপ লক্ষণ, যেটা খালি স্বরূপটাকে বলে। তো মন্ত্রের স্বরূপ কি? মন্ত্রের স্বরূপ হচ্ছে অর্থের জ্ঞাপন করানো। আর কোথায় অর্থের জ্ঞাপন করা? প্রয়োগ মানে যোগ্যতে। যোগ্যতে সমবেত যে দ্রব্য আর দেবতা আছে, ওইটার কি অর্থ জ্ঞান করায়, সেটাই হচ্ছে মন্ত্র, এটাই মন্ত্রের স্বরূপ। তো এটা কি মন্ত্রের স্বরূপ লক্ষণ। আর তটস্থ লক্ষণ তো এখানে কথাই আছে না, তটস্থ অন্য কি যতক্ষণ না লক্ষণের থেকে ইতর ব্যবহৃত করায়, ওইটা হচ্ছে তটস্থ লক্ষণ। তো এখানে এরকম কোনো প্রশ্ন নেই, এখানে কি বলছে মন্ত্রের স্বরূপটা খালি বলেছে। এবার ৫ নাম্বার প্রশ্নটা দেখি। ৫ নাম্বার প্রশ্নটা খুবই সরল ছিল। যদি কেউ দেখুন যখন আমরা যখন তর্ক সংগ্রহ পড়ি বা তর্ক ভাষা পড়ি, তখন ওখানে ৩ প্রকারের লিঙ্গ থাকে। মানে লিঙ্গ মানে হেতু। এবার কি থাকে ওখানে? অন্বয় ব্যতিরেকি, কেবলান্বয়ী, কেবল ব্যতিরেকি। এবার প্রথমে তো একটা অন্বয় একা, আর হচ্ছে একটা ব্যতিরেক, আর হচ্ছে অন্বয় ব্যতিরেক। এবার হচ্ছে প্রথমে অন্বয়। এবার অন্বয়টা মানে কি? অন্বয় মানে হচ্ছে তৎসত্ত্বে তৎসত্ত্বম, মানে একজনের তৎসত্ত্বে তৎসত্ত্বম, ব্যতিরেকটা হচ্ছে তদভাবে তদভাবঃ। এবার দেখুন তৎসত্ত্বে তৎ মানে হেতু মানে কি যেটা থাকবে। যদি ধরুন আমি বললাম যে আমি আমার ফোন, ঠিক আছে, যেখানে যেখানে আমি থাকবো সেখানে সেখানে আমার ফোন থাকবে, এটা হচ্ছে অন্বয় দৃষ্টান্ত। আর আমি বলবো যেখানে যেখানে আমার ফোন থাকবে না সেখানে সেখানে আমি থাকবো না, এটা হচ্ছে ব্যতিরেক দৃষ্টান্ত। ঠিক আছে? তৎ সৎ মানে যার, যে থাকবে বলে যে থাকে, আর যে থাকবে না বলে মানে যে থাকবে মানে সে থাকবে, আর যার অভাবে সেও থাকবে না। আমি যদি বলি এটা আমার বেস্ট ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড যেখানে যেখানে যাবে সেখানে সেখানে আমি যাবো, আমার বেস্ট ফ্রেন্ড যেখানে যেখানে যাবে না সেখানে সেখানে আমি যাবো না। এবার দেখুন এখানে কেউ এখানে ভাবারই কথা নেই। দেখেন প্রথমে বলছে অবঘাত সত্ত্বে তুষ বিমুখ সত্ত্বা, দেখুন আমি বললাম না তৎসত্ত্বে তৎসত্ত্বম। ঠিক আছে? এইভাবে করতে হয় তৎসত্ত্বে, ধরুন তদ মানে আমি, তৎসত্ত্বে তৎসত্ত্বম,
তদ মানে আমি, আর তৎ সত্ত্বে মানে আমি থাকাতে তৎ সত্ত্বে মানে আমার বান্ধবীও থাকবে। আর আমরা তদভাবে মানে আমার অভাবে আমার তদভাবঃ আমার বান্ধবীর অভাব হবে। এবার দেখুন তৎসত্ত্বে তৎসত্ত্বম এটা হচ্ছে অন্বয় দৃষ্টান্ত। আর তদভাবে তদভাবঃ এটা হচ্ছে ব্যতিরেক দৃষ্টান্ত। এবার দেখুন প্রথমে বলছে অবঘাত সত্ত্বে তুষ বিমুখ সত্ত্বাৎ। দেখুন এটা তো আমি বোঝাই যাচ্ছে এটা অন্বয় দৃষ্টান্ত, অন্বয় ব্যতিরেকই মানে দুটো হবে। তখন দেখুন অবঘাত সত্ত্বে তুষ বিমুখ সত্ত্বাৎ, অবঘাত যখন থাকবে তখন তুষ বিমুখ হবে। যদি আমি অবঘাত করি তাহলে কি হবে, তুষ বিমুখ হবে মানে খোসাটা আমি ছাড়িয়ে ফেলতে পারবো। আবার বলছে দেখুন অবঘাতা ভাবে তুষ বিমুখা ভাবঃ। দেখুন প্রথমে অন্বয় তৎসত্ত্বে তৎসত্ত্বম, তাহলে এটা হয়ে গেছে অবঘাত সত্ত্বে তুষ বিমুখ সত্ত্বাৎ, তাহলে এটা অন্বয় হয়েছে, ব্যতিরেক তো নাই এখানে। ব্যতিরেক নেই, আমাকে চেয়েছে অন্বয় আর ব্যতিরেক দুটো আমার দরকার। আমি কি আমার এখানে কি হচ্ছে অবঘাত সত্ত্বে তুষ বিমুখ সত্ত্বাৎ। তারপরে ব্যতিরেকের দৃষ্টান্ত কি আছে, অবঘাতা ভাবে তুষ বিমুখা ভাবঃ। এবার বলেছে এবার অন্বয় আর ব্যতিরেকী। দেখুন এবার বলছে অবঘাত সত্ত্বে তুষ বিমুখ সত্ত্বাৎ, যদি আমি অবঘাত করি তাহলেই আমি কি করব, খোসাটাকে ছড়াতে পারবো। আর অবঘাতা ভাবে যদি আমি না কুটি ধানটাকে তাহলে তুষ বিমুখা ভাবা, তাহলে কি হবে, তুষটাকে যে খোসাটা আছে আমি ছড়াতে পারবো না। তাহলে দেখুন এইটা এসেছে এবার পরীক্ষায় অন্বয় ব্যতিরেক দৃষ্টান্ত। এবার যদি পরীক্ষায় আসতো যে অবঘাত তুষ বিমুখার্থ, এটাতে অন্বয় দৃষ্টান্ত কি, হ্যাঁ এটা যদি পরীক্ষায় আসতো এখানে অন্বয় দৃষ্টান্ত কি, তাহলে কি লাগাতে হতো, তাহলে লাগাতে অবঘাত সত্ত্বে তুষ বিমুখ সত্ত্বাৎ। আর যদি আসতো এখানে কি অবঘাত তুষ বিমুখার্থ, তাহলে এখানে ব্যতিরেক দৃষ্টান্ত কি হবে, তাহলে এখানে কি হতো অবঘাতা ভাবে তুষ বিমুখা ভাবঃ। তো এইগুলো বুঝবে। দেখুন এখানে এবার অন্বয় ব্যতিরেক এসেছে, আরেকবার অন্বয় আসবে কখনো কখনো অন্বয় খালি ব্যতিরেক আসবে। তো অন্বয় মানে লিখে রাখবেন তৎসত্ত্বে তৎসত্ত্বম। অন্বয় মানে অন্বয় একটু ড্যাশ দিয়ে তৎসত্ত্বে তৎসত্ত্বম। আর ব্যতিরেক তদভাবে তদভাবঃ। এবার দেখুন অন্বয় ব্যতিরেক মানে তৎসত্ত্বে তৎসত্ত্বম হবে, আর তদভাবে তদভাবঃ হবে। বুঝতে পেরেছেন? দেখুন অন্বয় মানে তৎসত্ত্বে তৎসম এটা লিখে রাখলেন, এটা অন্বয় হলো। আর ব্যতিরেক তদভাবে তদভাব এটা হলো। এবার যখন করব অন্বয় ব্যতিরেক, তাহলে তৎসত্ত্বে তৎসত্ত্বম হবে, তদভাবে তদভাবঃ। যেমন পর্বতো বহ্নিমান্ ধূমাৎ, যখন আমরা দেখি ওটা কি হয় অন্বয় ব্যতিরেকী দৃষ্টান্ত, তাহলে কি হয় যত্র যত্র ধূম তত্র তত্র বহ্নি তৎসত্ত্বে তৎসত্ত্বম। যত্র যত্র ধূম যেখানে যেখানে ধূম থাকবে সেখানে সেখানে বহ্নি থাকবে, আর যেখানে যেখানে বহ্নি থাকবে না সেখানে সেখানে ধোঁয়াও থাকবে না। সেটা কোথায়, যেমন এই যে নদীতে, আমরা নদীতে বহ্নিকেও দেখতে পারি না ধোঁয়াকেও দেখতে পারি না, তো এটা অন্বয় আর ব্যতিরেক। তেমনি এখানেও অন্বয় আর ব্যতিরেক হয়েছে। এবার যদি কখনো অন্বয় আসে তাহলে প্রথমটা করতে হবে, যদি ব্যতিরেক আসে তাহলে ধরুন দ্বিতীয় এই প্রশ্নটা দেবে না, অন্যও দিতে পারে কোনো প্রশ্ন। এবার এরকম দিয়েছে, এবার একটা টাইপ দিয়ে দিয়েছে ধরন, এবার দিয়েছে অন্য ধরনের আবার এরকম প্রশ্ন আসবে।